একটা ছেলে, বয়স তার মাত্র 12। বাবা মারা গেছেন। চারিদিকে চাচারা, দুটো ভাইয়েরা, সবাই তার ছোট্ট রাজ্যটা কেড়ে নিতে চায়। সে একবার সমরক্ষণ জয় করেছিল, তারপর হারিয়েও ফেলেছিল। আবার চেষ্টা করেছিল, আবার হারিয়েছিল। কল্পনা করুন তো, বারবার হারার পর যার নিজ জন্মভূমিতেই দাঁড়ানোর জায়গা নেই, তখন একজন মানুষ কি করে? সে ঘুরে তাকায় অন্য কোনো দিকে। তার চোখ যায় ভারতের দিকে। তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কিন্তু প্রশ্ন হলো, একজন হারা মানুষ যার নিজের ঘরই ছিল না নিরাপদ, সে কিভাবে দিল্লি, আগ্রা, রাজস্থান, গুজরাট আর শেষে বাংলা জয় করে? আজ কালচিহ্নতে আমরা শুনব মুঘল সাম্রাজ্যের উত্থানের গল্প। এই গল্পটা আসলে যুদ্ধের গল্প না, এটা একজন মানুষের গল্প যে বারবার সব হারিয়েও থামেনি। তার ছেলের গল্প, যে তার বাবার পুরো সাম্রাজ্যটাই হাতছাড়া করে ফেলেছিল। আর তার নাতির গল্প, যে সেই ভাঙা স্বপ্নটাকে জোড়া লাগিয়ে একটা পুরো উপমহাদেশ শাসন করেছে। 3 প্রজন্ম, 3টা একদম আলাদা মানুষ, আর তাদের মাঝে একটা সাম্রাজ্য যেটা প্রায় শেষ হয়ে গিয়েও শেষ হয়নি। বাবর ছিলেন তৈমুর আর চেঙ্গিস খানের উত্তরাধিকার। শুনতে দারুণ লাগে, তাই না? কিন্তু এই বড় নামটাই তার সবচেয়ে বড় সমস্যা ছিল। কারণ যার পূর্বপুরুষ এত বড়, তাকে হারাতে চাওয়ার মানুষও কম না। কিশোর বয়সেই সিংহাসনে বসে বাবর বুঝে গিয়েছিলেন চারিদিকে তার শুধু শত্রু। তার নিজ চাচারাই তার সবচেয়ে বড় হুমকি। সমরখন্দ, সেই স্বপ্নের শহর, তিনি একবার জয় করলেন, উদযাপনের সময়টুকুও পেলেন না। তার আগেই হাতছাড়া করে ফেললেন। আবার চেষ্টা, আবার হার। একটা সময় এমন হলো যে বাবরের কাছে রাজ্য জেতা না, নিজের জীবনটা বাঁচানোই বড় লক্ষ্য হয়ে দাঁড়ালো। কিন্তু এই মানুষটা একটা জিনিস ছিল যেটা তাকে বাকিদের থেকে আলাদা করে দেয়। সেটি হলো হাল না ছাড়ার মানসিকতা। শেষমেশ বহু চেষ্টার পর তিনি কাবুল দখল করলেন। আর কাবুলে বসে একের পর এক হার হজম করা। এই মানুষটা প্রথমবার ভাবলেন, যদি পশ্চিমে জায়গা না থাকে, পূর্বে কেন না? আর চোখ পড়ল ভারতের দিকে। আর ভারত তখন দিল্লিতে লোদি সুলতানদের হাতে। কিন্তু ভেতরে ভেতরে নিজেদের মধ্যে তুমুল উত্তেজনা। প্রত্যেক আঞ্চলিক শাসক নিজের জায়গা বড় করতে ব্যস্ত। কেউ কারো না। একজন হারা মানুষের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারত? একদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি, বিশাল সেনাবাহিনী, যুদ্ধহাতি, আর তার নিজ ক্ষমতা নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত। অন্যদিকে বাবর, সংখ্যায় তার 4 ভাগের 1 ভাগও না, কিন্তু তার হাতে ছিল এমন কিছু যা লোদির কাছে ছিল না: সময়ের সাথে চলার বুদ্ধি। বাবর নতুন এক অস্ত্র নিয়ে এসেছিলেন। তার নাম ছিল কামান। আর সেই সাথে ঘরসোয়ার বাহিনী দিয়ে ঘিরে ফেলার এক নিখুঁত পরিকল্পনা। লোদির বিশাল বাহিনী যখন সামনে এগোচ্ছিল নিজ সংখ্যার জোরে, বাবরের সৈন্যরা তখন অপেক্ষা করছিলেন ঠিক সময়ের জন্য। কামান গর্জে উঠল। লোদির সেনাবাহিনী, যারা এমন যুদ্ধ আগে কখনো দেখেনি, তারা সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে গেল। ইব্রাহিম লোদি মারা পড়লেন। আর একটা মাত্র দিনের যুদ্ধে দিল্লি আর আগ্রার দরজা খুলে গেল বাবরের সামনে, যাকে কিছুদিন আগেও কেউ পাত্তা দিত না। কিন্তু এখানেই একটা কথা মনে রাখা দরকার: একটা যুদ্ধ জেতা মানেই সাম্রাজ্য পাওয়ানো। সাম্রাজ্য ধরে রাখতে লাগে সময়, রাজনীতি আর শক্ত ভিত্তি। আর বাবরের হাতে এই 3টার একটিও ছিল না। জয়ের পর যখন বাবর প্রথম দিল্লিতে ঢুকলেন, তার চারপাশে মানুষরা অনেক খুশি ছিল। কিন্তু বাবর নিজে জানতেন এই জয় এখনও নড়বড়ে। তিনি ভারতে থেকে গেলেন, প্রশাসন গড়ার চেষ্টা করলেন, কিন্তু সময় তার পক্ষে ছিল না। মাত্র 4 বছরের মাথায় 1530 সালে বাবর মারা গেলেন। সিংহাসনে বসলেন তার ছেলে হুমায়ুন। আর হুমায়ুনের জন্য অপেক্ষা করছিল এমন একটা সময় যা বাবরের থেকেও কঠিন ছিল। হুমায়ুন তার বাবার মতো ছিলেন না। বাবরের মতো যুদ্ধক্ষেত্রে সে ধারালো বুদ্ধি তার মধ্যে ছিল না। আর ঠিক তখনই
পূর্ব দিক থেকে উঠে এলেন এমন একজন যিনি হুমায়ুনের চেয়ে বহুগুণ বিপজ্জনক। তার নাম ছিল শের শাহ সুরি। শের শাহ শুধু একজন সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, যিনি জানতেন কিভাবে যুদ্ধের পাশাপাশি মানুষের মন জিততে হয়। দুজনের সংঘর্ষে হুমায়ুন হেরে গেলেন, আর এমনভাবেই হারলেন যে তাকে ভারত ছাড়তে হলো। ভাবুন তো একবার, যে সাম্রাজ্য বাবা যুদ্ধ করে রক্ত ঝরিয়ে বানিয়েছিলেন, সেটা ছেলের হাত থেকে সম্পূর্ণরূপে চলে গেল। হুমায়ুন একজন উদ্বাস্তু মানুষের মতো মরুভূমির পথ দিয়ে ঘোড়া ছুটিয়ে পালিয়ে গেলেন। এটাই ছিল হুমায়ুনের শেষ মুহূর্ত। কিন্তু গল্প তো এখানেই শেষ হয়নি। বহু বছর নির্বাসন কাটিয়ে পারস্যের সাহায্য নিয়ে হুমায়ুন আবার ফিরে এলেন, আবার দিল্লি দখল করলেন। কিন্তু ভাগ্য তাকে আরও বেশি সময় দিল না। ফিরে আসার 1 বছরের মধ্যেই 1556 সালে হুমায়ুন মারা গেলেন। আর একবার সিংহাসনে বসল তার 13 বছরের কিশোর, যার নাম আকবর। 13 বছরের একটা ছেলে, যার বাবা সদ্য মারা গিয়েছেন, আর তার হাতে তুলে দেওয়া হয়েছে এমন একটা সাম্রাজ্য যা এখনও দাঁড়াতেই শেখেনি। চারিদিকে আফগান শক্তি, রাজপুত রাজ্য আর অসংখ্য আঞ্চলিক শাসক, সবাই অপেক্ষা করছে কখন এই ছেলেটি একটি ভুল করে। কিন্তু তার পাশে ছিলেন বাইরাম খান, অভিজ্ঞ সেনাপতি, যিনি আকবরের অভিভাবকের ভূমিকাও পালন করলেন। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হলো। প্রতিপক্ষ হেমু, শক্তিশালী, প্রায় জিতেও গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরে গেল, আর মুঘলরা জিতল। দিল্লি আবার মুঘলদের হাতে এলো। কিন্তু আকবর একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন, শুধু যুদ্ধ দিয়ে একটা বিশাল সাম্রাজ্য কখনো টিকিয়ে রাখা যাবে না। তার বাবার দাদার তো ইতিহাস তার সামনেই ছিল। তাই তিনি অন্য পথ ধরলেন। যেখানে যুদ্ধ দরকার যুদ্ধ করলেন, কিন্তু যেখানে সম্পর্ক করে সমস্যা মেটানো যায় সেখানে বাড়ালেন বন্ধুত্বের হাত। রাজপুত রাজাদের সাথে তিনি শত্রুতা না করে সম্পর্ক তৈরি করলেন। অনেক রাজপুত শাসক নিজ থেকেই মুঘল প্রশাসনের অংশ হয়ে পড়লেন, জোর করে না, বরং সম্মান আর সুযোগ পেয়ে। ফলটা কি হলো? সাম্রাজ্য শুধু আয়তনে বড় হলো না, ভেতর থেকেও মজবুত হলো। আকবরের আসল শক্তি ছিল এখানেই। তিনি শুধু একজন বিজয়ী রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন সংগঠক। তিনি প্রশাসন সাজালেন, কর ব্যবস্থা ঠিক করলেন, সেনাবাহিনীকে নিয়ে এলেন শৃঙ্খলার মধ্যে। আর সবচেয়ে বড় কথা, ভিন্ন জাতি, ধর্ম, অঞ্চলের মানুষকে তিনি তার রাজসভায় জায়গা দিলেন। বাবর যা শুরু করেছিল যুদ্ধ দিয়ে, আকবর সেটাকে টিকিয়ে রাখলেন বুদ্ধি দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে, এত জায়গা থাকতে বাংলার দিকে কেন চোখ গেল মুঘলদের? কারণ বাংলা কোনো সাধারণ প্রদেশ ছিল না। বাংলা ছিল রীতিমতো এক সোনার খনি। উর্বর মাটি, নদীর জাল, বিশাল কৃষি উৎপাদন আর জমজমাট বাণিজ্য, সব কিছু মিলিয়ে বাংলা ছিল এমন একটা জায়গা যেখান থেকে টাকা আসতো পানির মতো। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই নদীগুলো বাংলাকে বানিয়েছিল ব্যবসার, রাজনীতির এক অসাধারণ কেন্দ্র। তাই মুঘলদের কাছে বাংলা ছিল লোভনীয় এক লক্ষ্য। কিন্তু এই লক্ষ্যে পৌঁছানো এত সহজ হবে না, সেটা তারা তখন জানত না। বাবর আর হুমায়ুনের সময় বাংলা ছিল মুঘলদের নাগালের অনেক বাহিরে। সেখানে তখনও শক্তিশালী আঞ্চলিক শাসক আর আফগান প্রভাব রাজত্ব করছিল। আকবরের আমলে ছবিটা বদলাতে থাকে। মুঘলরা পূর্ব দিকে চোখ ফেরায়, বিহার হয় বাংলার দিকে এগোতে থাকে। কিন্তু বাংলা জয় করা মানে শুধু একটা সেনাবাহিনীকে হারানো নয়, সেখানে যুদ্ধ চলত নদীর সাথে, জলাভূমির সাথে, আর স্থানীয় জমিদারদের সাথে। উত্তর ভারতের খোলা সমতলে যে যুদ্ধ কৌশল কাজ করত, বাংলার নদী জলাভূমিতে সেটা পুরোপুরি অচল হয়ে যেত। এখানে যুদ্ধ জিততে হলে আগে বুঝতে হবে নৌপথ, বুঝতে হবে স্থানীয় রাজনীতি, আর সবচেয়ে বড় কথা, ধৈর্য ধরতে হবে। বাংলার ইতিহাসের একটা অধ্যায় এখানে না বললেই নয়, আর সেটি হলো 12 ভূঁইয়া।
এরা ছিলেন বাংলার একদল শক্তিশালী স্থানীয় জমিদার, যারা নিজেদের মধ্যে একটা অলিখিত জোট গড়ে তুলেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম ঈশা খাঁ। দিল্লির দূরের কোনো সম্রাটের হুকুম মেনে নেওয়া তাদের জন্য একদমই সহজ ছিল না। এই মানুষগুলো নিজেদের নদী, নিজেদের জমি, নিজেদের মানুষ চিনতেন, আর সে চেনাশোনার জোরেই মুঘলদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন একটা শক্ত প্রতিরোধ। আর এখান থেকেই একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, মুঘল সাম্রাজ্যের বিস্তার কোনো এক রাতে জেতা যুদ্ধের গল্প না। অনেক জায়গায় তাদেরকে লড়তে হয়েছে, মানুষের সাথে, নদীর সাথে, ভূগোলের সাথে, আর সবচেয়ে বেশি সময়ের সাথে। বাংলা জয় করাটা মুঘলদের জন্য ছিল তাদের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা। কিন্তু এই পরীক্ষায় তারা উত্তীর্ণ করল। মুঘলরা জয় করে নিল বাংলাকেও। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, মুঘলরা এত শক্তিশালী হলো কিভাবে? উত্তরটা কোনো একটা কারণে না, এটা কয়েকটা জিনিসের যোগফল। তারা যুদ্ধ কৌশলে এগিয়েছিল, তারা প্রশাসন করেছিল শক্ত ভিত্তির উপর, তারা স্থানীয় ক্ষমতাধরদের শত্রু বানায়নি, যতটা সম্ভব নিজেদের পাশে টেনেছে, বন্ধুত্ব করেছে। আর সবচেয়ে বড় কথা, তারা শুধু জমি দখল করেনি, সেই জমি শাসন করার ব্যবস্থা বানিয়েছিলেন। বাবর দরজাটা খুলেছিলেন কষ্ট করে, প্রায় সব হারিয়ে। হুমায়ুন সেই দরজাটা প্রায় বন্ধই করে দিয়েছিলেন, আর আকবর সেই দরজাটাকেই বানিয়েছিলেন একটা গোটা সাম্রাজ্যের প্রবেশদ্বার। 3 প্রজন্ম, 3টা আলাদা মানুষ, 3টা আলাদা গল্প, কিন্তু লক্ষ্যটা একটাই। আর এভাবেই মুঘলরা হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি সাম্রাজ্য। কাবুলের পাহাড় থেকে শুরু হওয়া একটা যাত্রা। একজন হারা মানুষ, তার অস্থির ছেলে, আর তার 13 বছরের নাতি, এই 3 জন মিলে সেই যাত্রাটাকে নিয়ে গেলেন দিল্লি, আগ্রা, রাজস্থান, গুজরাট, আর শেষে বাংলার নদীমাতৃক ভূখণ্ড পর্যন্ত। এই গল্প আমাদের শেখায়, ইতিহাস কখনো শুধু রাজাদের গল্প ছিল না। ইতিহাস হলো মানুষের গল্প, যারা হেরেছে, আবার উঠে দাঁড়িয়েছে, ভুল করেছে, শিখেছে, আর নিজেদের স্বপ্নটাকে ছাড়েনি কখনো। কিন্তু এত শক্তিশালী হয়ে ওঠা মুঘলদেরও একদিন পতন ঘটল। সেটা জানব কালচিহ্নের অন্য কোনো পর্বে। ইতিহাসের এমন গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।